হ্যালো ভিউয়ার্স, আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো, একের দাগের কি প্রশ্নটা আছে, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তো শূন্যস্থান পূরণ করো। দেখো কয়েকই আছে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ড্যাশ। এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে, ঐতরেয় আরণ্যক, আইনি আকবরী আর অর্থশাস্ত্রে। এখানে উত্তরটা হবে ঐতরেয় আরণ্যক। ঠিক আছে, তাহলে এই শূন্যস্থানে ঐতরেয় আরণ্যক লিখতে হবে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যকে। এরপরে দেখো খ কী আছে, প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। এখানে উত্তরটা হবে, প্রথম উত্তরটা ভাগীরথী গঙ্গা এবং মেঘনা। ঠিক আছে, এটা হবে এই চারটে অপশানের মধ্যে, এই তিনটে অপশানের মধ্যে দেখো ভাগীরথী, পদ্মা, মেঘনা, এখানে তিনটে শূন্যস্থান হবে। এরপরে দেখো গয়ের কি আছে, সকলোত্তর পদ্মনাথ উপাধি ছিল কার? হর্ষবর্ধনের। এখানে তিনটে অপশান আছে, দেখো হর্ষবর্ধন আছে, হর্ষবর্ধন এখানে লিখতে হবে। এরপরে দেখো কি আছে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম। এখানে দেখো আছে ভীম, রামপাল, প্রথম মহিপাল, এখানে ভীম হবে। ঠিক আছে, তারপরে দেখো সেন রাজা ড্যাশ, সেন রাজা লক্ষণ সেনের আমলে। সেন রাজা, এখানে দেখো তিনজন রাজার নাম লেখা আছে, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। তারপরে দেখো সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন কে? মিনহাজ ই সিরাজ। এখানে তিনটে অপশানের মধ্যে মিনহাজ ই সিরাজ এখানে হবে। ঠিক আছে, তারপরে দেখে নেব এই যে ম্যাচিংটা। ঠিক আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে ক স্তম্ভ দেওয়া আছে, খ স্তম্ভ দেওয়া আছে পাশাপাশি। তোমরা পরীক্ষার সময় যখন লিখবে বা এমনি সময় লিখবে, প্রথমে ক স্তম্ভ খাতায় তুলে নেবে, তারপরে খ স্তম্ভর মধ্যে যেটা যেটা যার সঙ্গে মিলবে পাশাপাশি লিখবে। দেখো আমি লিখেছি, যদি এইখানটা না থাকে খ স্তম্ভ, তাহলে এইখানে খ স্তম্ভটা এইভাবে লিখবে, এটা ক লিখে দিয়ে এখানেও। তো দেখো বজ্রভূমি, বজ্রভূমিটা এখানে ক্ষয়ের মধ্যে মিলবে উত্তররার, তাই উত্তররার সোজাসুজি লিখে দেবে। লোটো মো চিহ, এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহারের নাম। এ দেখো বৌদ্ধ বিহার 1 নম্বরে দেওয়া আছে, বৌদ্ধ বিহারটা পাশে লিখবে। তারপরে গঙ্গাইকোন্ড চোল, গঙ্গাইকোন্ড চোল হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল উপাধি তার। তারপরে দেখো গৌড়বহ, গৌড়বহ হচ্ছে বাকপতিরাজ। এই দেখো বাকপতিরাজ আছে, বাকপতিরাজটা হবে তার সঙ্গে। তারপরে দেখো হরিকেল, হরিকেল হচ্ছে আধুনিক চট্টগ্রাম, আধুনিক চট্টগ্রাম তার সঙ্গে যাবে এটা। তারপরে কিতাব অল হিন্দ, এটা অলবিরানির লেখা, অলবিরানি এখানে আছে, দেখো অলবিরানি লিখতে হবে। এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে। তারপরে দেখে নেব 3-এর দাগে, দেখো সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রথমটা কি আছে, এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো। পশ্চিমবঙ্গের একটা মানচিত্র তোমরা দেখবে বিভিন্ন বইয়ে, তোমাদের ভূগোল বইয়ে পেয়ে যাবে। তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে, মানে এখনকার মানচিত্রতেও আগেকার যে নদীগুলো আছে প্রাচীন যুগে সেই নদীগুলো ছিল, সেগুলো এখনও কোন কোন নদীগুলো দেখতে পাওয়া যায় আর কি। তো তোমরা দেখতেই পাবে, গঙ্গা দেখতে পাবে, গঙ্গা, পদ্মা, মেঘনা, ভাগীরথী, ঠিক আছে, কংসাবতী, দামোদর, এইসব নদীগুলো তোমরা দেখতে পাবে। এগুলো তখনও ছিল, এখনও আছে, দেখতে পাবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়েরটা, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। তো দেখো উত্তরটা তোমরা এখানে দেখো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। এইভাবে শুরু করবে। গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। এই সময় বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। নিয়মিত কৃষিকার্যের ফলে ধান, পাট সহ অনেক ফুল ফল পাওয়া যেত। কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ায় এখানে আশেপাশের গ্রাম থেকে
নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়মিত আসতো। শশাঙ্কের আমলে প্রচলিত সোনার মুদ্রার মান পড়ে যায় এবং নকল সোনার মুদ্রা বাজারে ছড়িয়ে পড়ে। এই সময় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা যায়। সমাজে স্থানীয় প্রধানদের গুরুত্ব বেড়ে যায় এবং ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে যায়। এরপর দেখো গয়ের মাৎসন্যায় কী। তো এইভাবে উত্তরটা শুরু করবে, আক্ষরিক অর্থ লিখবে। তো আক্ষরিক অর্থ দিয়ে লিখবে মাৎসন্যায় কথাটির আক্ষরিক অর্থ হলো মাছের ন্যায় আচরণ। তারপর লিখবে প্রকৃত অর্থ। প্রকৃত অর্থ লিখবে পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলেই ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার দুর্বলের সহায় সম্পত্তি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দুর্বলের সহায় সম্পত্তি সবল ও বিত্তবানেরা আত্মসাৎ করে নিতে থাকে। বাংলার এই অরাজক অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। আচ্ছা, এবার অবসানটা লিখবে। বছরের পর বছর চলে আসা এই অরাজক অবস্থার অবসান করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলার প্রভাবশালী ব্যক্তিরা 750 খ্রিস্টাব্দে সামন্ত রাজা গোপালকে রাজা নির্বাচন করে সিংহাসনে বসান এবং মাৎসন্যায়ের অবসান করান। এরপর দেখো 3 ঘ, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল। ঠিক আছে, তো উত্তরটা দেখো এইভাবে লিখবে। খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে ভারতে অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর, গৌড়, কন্নৌজ, বলভি ইত্যাদি। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উৎপত্তি হয়। এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী। গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন। দেখো সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলার শাসন কায়েম করেছিল। ঠিক আছে, ওর উত্তরটা এইভাবে লিখবে যে সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা। সেন বংশের সামন্ত সেন কর্ণাট থেকে রাঢ় অঞ্চলে চলে আসেন। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে স্বাধীন সামন্ত রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপর হেমন্ত সেনের পুত্র বিজয় সেন বাংলার শেষ পাল রাজা মদন পালকে পরাস্ত করে মগধে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠা করেন এবং রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি আরও বাড়িয়েছিলেন। পরবর্তী শাসক বল্লাল সেন এবং লক্ষণ সেন শাসন ব্যবস্থা আরও সুদৃঢ় করেন। ঠিক আছে, এরপরে দেখে নেব যে চয়েরটা কী আছে। চয়ের প্রশ্নটা, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন। তো দেখো উত্তরটা এইভাবে লিখে দেবে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। এই বারবার আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতীয় মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুট করা এবং সেই সম্পদ দিয়ে নিজের রাজ্য গজনির নানা উন্নয়ন কাজ করা। কি কি উন্নয়ন করেছিল? যেমন 1, তিনি তার রাজধানী গজনি ও পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। 2 নম্বর, একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষক ও ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন।
3 নম্বর, অনেক গ্রন্থাগার, মসজিদ, জলাধার, মনোরম প্রাসাদ, বাগিচা, খাল ও বাঁধ নির্মাণ করেন। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা কয়েকবার দেখে নিয়ে খাতায় লিখে নেবে, তারপরে এগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে।